চলুন ফিরে যাই আজকের অতিথির কাছে। যেমনটি বলছিলাম যে অচিনপুর ধারাবাহিকে আপনার লেখা গান যাচ্ছে, অর্থাৎ গীতিকার হিসেবে নিজের পরিচিতিটা আরও বেশি বাড়ছে। তো এই শুরুটা জানবো বা এই অচিনপুরের গল্পটা জানতে চাই। সপ্তাহের শনি, রবি, সোমবার বাংলা ভিশনে রাত 9টা 40 মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক অচিনপুর। খুব সুন্দর একটা গল্প। এই গল্প নিয়ে আমার সাথে বসেছিলেন প্রায় কমপক্ষে 3-4 মাস হবে আগে। তো আমরা যখন বসেছি সেই স্মৃতিও মনে পড়ে। আমরা মগবাজারে বসেছিলাম একটা রেস্টুরেন্টে, গল্পটা নিয়ে গিয়েছে, আমাকে প্রস্তাব দিয়েছে যে এই গল্পের উপর একটা গান লিখতে হবে। তখন আমি জানতে চেয়েছি চ্যানেলটা কি। তখন বাংলা ভিশন চ্যানেলের কথা বললাম। ভালো চ্যানেল, খুব জনপ্রিয় চ্যানেল, তার নাটকের গল্প ভালো, আর্টিস্ট ভালো। তো গানটা লিখেছি। লেখার পরে আমরা ভেবেছি এটা গানটা কাকে দিয়ে গাওয়ানো যায়। তখন আমার খুব কাছের দুস্থ সালমা, চিন্তা করলাম তাকে দিয়ে গানটা গাওয়ানো যায় একটা ভেরিয়েশন আনার জন্য। কারণ সালমার ভয়েসের মধ্যে একটা ভেরিয়েশন আছে, অন্যরকম একটা কণ্ঠ আছে তার। তো অচিনপুরে তারপর আমরা গানটা রেকর্ডের পরে যখন দেখলাম ফুটেজ শুটিংয়ে গেল, শুটিংয়ের সাথে গানটার সাথে যুক্ত হলো আর্টিস্টদের যে প্রোমোটা ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর থেকে আমি খুবই সাড়া পাচ্ছি। আমাকে অনেকে রেসপন্স দিচ্ছেন, বিশেষ করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অনেকে ফোনে খুব জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। একটা সুন্দর একটা নাটকে একটা ভালো গান হয়েছে, যেটা একটা বড় চ্যানেল, জনপ্রিয় চ্যানেল বাংলা ভিশনে প্রচার হচ্ছে। তো বাংলা ভিশনের পেজ থেকে, বাংলা ভিশনের ইউটিউব থেকে, বাংলা ভিশনের চ্যানেল থেকে অসংখ্য মানুষ এই অচিনপুর নাটকটা দেখছেন এবং আমাকে খুবই প্রশংসা করছেন। এই জন্য খুব আনন্দিত আমি। এটির পেছনের গল্পটা কেমন ছিল? চট্টগ্রামে পাহাড়, সমুদ্র, নদী এসব বিষয় আমাকে খুব টানতো। যখন আমি স্কুলে পড়ি, তো যতটা স্কুলে যাই, স্কুল ফাঁকি দিয়েও অনেক সময় আমি কর্ণফুলী নদী, পতেঙ্গা, সমুদ্র সৈকত, ফয়েস লেক এসব বিষয়ে আমি খুবই যেতাম। আমরা কয়েক বন্ধু কখনো গিটার নিয়ে, কখনো ডায়েরি নিয়ে, কাগজ কলম নিয়ে আমরা আড্ডা দিতাম। কখনো কেউ কবিতা, কেউ গানে আড্ডা আসর বসাতো। তো আমরা তখন মৌলিক চিন্তা করতাম যে আমি একটা গান লিখবো, একটা কবিতা লিখবো, কেউ একটা গান গাইছে। এভাবে আড্ডা দিতে দিতে আমরা ভাবলাম, মানে অনেকে তো কেউ গায়ক হতে চেয়েছে, কেউ নায়ক হতে চেয়েছে। তো আমি চেয়েছি আমি একজন গীতিকার হব, গান লিখবো। আর সেই সময় থেকে আমার খুব ভালো লাগতো যারা গীতিকার, যেমন একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রিন্স মাহমুদ, সুরকার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। তো এই মানুষগুলার প্রতি আমার খুবই শ্রদ্ধা ছিল। তারা এত সুন্দর সুর করতেন, এত সুন্দর গান লিখতেন। তো তখন অ্যালবামের সময়ে আমি অ্যালবামের পৃষ্ঠা কাভার উল্টিয়ে তাদের ছবি দেখতাম, তাদের কথা দেখতাম। শিল্পীর প্রতি টান ছিল না, টান ছিল গীতিকার, সুরকারের প্রতি। নেপথ্যের নায়ক যারা আছে তাদের প্রতি আমার একটা ইয়ে ছিল। তা চিন্তা করলাম আমিও নেপথ্যের নায়ক হব, হয়তো পর্দার আড়ালে থেকে কিছু সৃষ্টি করব, মানুষকে বিনোদিত করব, সমাজকে কিছু সুন্দর কিছু বার্তা দেব, মেসেজ দেব, বা দেশপ্রেম নিয়ে আমার অনেক ইয়ে ছিল। তো এই নানা দৃষ্টিকোণ থেকে আমি একজন গীতিকার হতে চেয়েছি, একজন সাংবাদিক হতে চেয়েছি। সেটা চট্টগ্রাম থেকে জার্নি ঢাকাতে আজকে 2 যুগ পেরিয়ে এসে আল্লাহর রহমতে আমি অনেকটা সফলতার পথে এগিয়ে যাচ্ছি। আর অনেক পথ বাকি আছে। অনেকে তো নায়ক হচ্ছে, গায়ক হচ্ছে, শিল্পী হচ্ছে, কিন্তু ওই যে বললাম আপনাকে যে লেখালেখিটা খুব টান ছিল আমার। আর যে লেখক সে তো আর নায়ক হতে পারবে না, যে লেখক সে তো আর মানে গানে সম্পৃক্ত বা প্রচারের আওতায় অনেক সময় আসেন না। আমরা আড়ালে লিখি, কখনো আমি রুমে লিখছি, কখনো সারা রাত জেগে লিখছি, কখনো নদীর পাড়ে লিখছি, সমুদ্রের পাড়ে লিখছি। তো নিজের কষ্ট থেকে, দুঃখ থেকে, জীবন যন্ত্রণা থেকে, মানুষের রাজপথে যে হাহাকার থাকে, কষ্ট থাকে, তো পারিপার্শ্বিক মানুষের জীবন থেকে আমি গল্প নিয়েছি। তো আমি চিন্তা করলাম সবাই যদি পর্দায় যায় সেটা হচ্ছে না, আমি পর্দার গল্পটা হয়তো আমরা লিখছি। তো সেই বাস্তবতার ইয়ে থেকে আমি খুব ছোটোকাল থেকে খুব ভাবতাম আর কি। অনেকে ভাবতো ধরেন চাকচিক্য, উজ্জ্বলতা বা একটা তাকে পর্দায় সে অনেক আলোচিত হবে। কিন্তু আমি চেয়েছি একজন সত্যিকারের যে লেখালেখি করে মানুষকে কতটা সচেতন করা যায়, বিনোদিত করা যায়, আনন্দিত করা যায়, এই বিষয়টা আমি চেয়েছি। তো আমারও একসময় মডেল হওয়ার ইচ্ছে ছিল, আজকে বললাম, এটা অনেক জায়গায় বলি নাই। তো মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আমি একসময় মডেলিংও করেছি, টুকটাক গানে মডেল হয়েছি, টুকটাক অভিনয় করেছি, সেটা স্কুল জীবন, কলেজ লাইফেও। কিন্তু পরে দেখলাম না, এই বিষয়টা হচ্ছে আমার কাছে যেমন একটা ভাল লাগছে না, পর্দায় নিয়মিত যাওয়া, লেখালেখিটা আমার হচ্ছে না তখন। কিন্তু আমার অফার আসছে, আমার এখনও নানা রকম, আমি গান লিখতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে আমাকে এখনও বলে যে আপনি এই ক্যারেক্টারটা করেন, এই নাটকে আপনি একটু অভিনয় করেন, কখনো বন্ধু বা কখনো অমুক তমুক বা বিভিন্ন ক্যারেক্টার থাকে না, তো আমাকে অভিনয় করতে বলে। কিন্তু অভিনয়টা কেমন জানি আমার কাছে কঠিন মনে হয়।
আর অভিনয়টা আমার কাছে একটু, আমি একটু লাজুক ছিলাম, তো তখন থেকে এখনো সেটা আমার কাছে মনে হয় না, লেখালেখিটাই আমার আনন্দ, অভিনয়টা নিয়ে আমি ভাবতে চাচ্ছি না আর কি। এই লেখালেখির শুরুটা কি কবিতার হাত ধরে, কবিতা হ্যাঁ, লেখার কবিতা লিখতাম, আমি ছড়া লিখতাম, বিভিন্ন সাহিত্য সংগঠন করতাম, স্কুলে সংগঠন করতাম, এই 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, এই বিষয়, এই প্রোগ্রামগুলো আমরা স্কুল কলেজ লাইফে বন্ধুরা মিলে আমরা সংগঠন করে কাজ করতাম, কখনো চাঁদা নিয়ে, কখনো নিজের পকেটের টাকা নিয়ে, বাবা মার থেকে টাকা নিয়ে আমি উদযাপন করতাম। নিজের লেখা গান কি কখনো গাওয়া হয়েছে? আমরা কি শুনতে পারবো? আমার লেখা গান আমি গেয়েছি গুনগুন করে, সেটা আমি তো কোনো পর্দায় গাইনি, যেহেতু গানটা অনেক সময় লিখতে গিয়ে আমি সুর করি, সেই সুরটা আমি শিল্পীকে বুঝাই দিই স্টুডিওতে, আবার কখনো শিল্পীকে ডেমো দেই, ডেমোটা আমি গাইড ভয়েসটা আমি দিলে সে ফাইনাল ভয়েস দেয়। কিন্তু ওই যে বললাম যে আমি নিজে গায়ক হতে চাইনি বা নিজেই গানটা আমার কণ্ঠে দিতে চাইনি, যে আমার আনন্দ এটাই যে আমার লেখাটা শিল্পী গাচ্ছেন, যে আজকে যে আমার লেখা বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পী গান গাচ্ছেন, তারা কখনো বলছেন যে এটা আশিক বন্ধুর লেখা গান, এই আনন্দটা আমার কাছে অনেক কিছু মনে হয়, যে একজন রাইটারের গান টেলিভিশনে যাচ্ছে, নাটকে যাচ্ছে বা বিভিন্ন পর্যায়ে মিডিয়া মাধ্যমে যাচ্ছে, এই স্বপ্নটা তো অনেকেরও পূরণ হয় না, তো আমার হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ আর কি, এটা আনন্দ অন্যরকম। আপনার লেখা গান জ্ঞানীগুণী শিল্পীর কণ্ঠে উঠছে, এটা আপনার কাছে অনেক বড় প্রাপ্তি। তো আমরা একটু আপনার লেখা গান শুনতে চাই আপনার কণ্ঠে। লেখা গান তো আমি সহজে, আসলে আমার লেখা মৌলিক গানের বিষয়ে আমি একটু গাইতে চাই না, যেহেতু অনেক সময় শিল্পীরা যেটা গেয়েছেন সেটা আমি অন্য গান গাইতে পারি, সেটা শুনি। আমি চট্টগ্রামের আঞ্চলিক গান গাই একটা। মধু হয় হয় আরে বিষ হাওয়াইলা, মধু হয় হয় আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, হনে দুষান ফাই ভালোবাসার দাম নদিলা, আশায় আসিল তোমারে লই বাইন্দুমে কান সুকেরি গর, আশায় আসিল তোমারে লই বাইন্দুমে কান সুকেরি গর, হনে দুষান ফাই আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা। চট্টগ্রামের একটা বিখ্যাত গান। চুলো বাঁধে, আপনি যে শুধু গান লেখেন না, গানও করেন, এটি তার বড় প্রমাণ। একটু জানতে চাই যে বলছিলেন সাংবাদিকতায় দীর্ঘদিনের যাত্রা, এই যে সাংবাদিক আবার হচ্ছে গীতিকার, দুটি পরিচয়, এটির সমন্বয়টা আসলে কিভাবে করেন? আমি চলচ্চিত্র আর বিনোদনের সাংবাদিক, তো আমি গানও চলচ্চিত্র বিনোদনের আওতায় থাকে, গান, নাচ, শিল্পকলা, সৃজনশীল কাজ তো সবকিছু চলচ্চিত্র বিনোদনের আওতায়। তো বিনোদন সাংবাদিকতা করতে গিয়ে আমি শিল্পীদের সাথে তো আমার ওটা বসা, আড্ডা কিংবা তাদের সাক্ষাৎকার নেওয়া, তো লেখালেখিটা এখানে আমরা শেয়ার করি, তারা কখনো জানতে চান নতুন কি লিখেছি, আমাকে অনেকে জানতে চান আশিক নতুন কি লিখেছিস, বা নতুন গান কি সুর হয়েছে, লেখা হয়েছে, বা আমার এই প্রজেক্ট আছে সামনে, একটা নাটকের গান লিখে দাও, কিংবা একটা বিষয়ের উপর একটা গান লিখে দাও। একই মাঠে কাজ করতে গিয়ে, একই কাজ সাথে চলতে গিয়ে, তো এই আমাদের সাথে একটা বোঝাপড়া হচ্ছে, যে আমি লেখালেখি করি সেটা তারা জানেন, এবং আমি যে ভালো কাজ করছি সেটাও তো তারা জানেন। তো আমাকে দিয়ে যখনই আস্থা তারা অর্জন হচ্ছে, তখনই এই লেখালেখিটা আমাকে অফার দিয়ে বসেন, যে এই বিষয়ের উপর গান লেখো, এই বিষয়ের উপর একটা নতুন গান দাও, তখন আমরা এই কাজটা হয়, যে সাংবাদিকতাও চলছে সেটা, কারণ লেখালেখি তো সাংবাদিকতাও লেখালেখি, কিংবা গান চর্চাও লেখালেখির এটা হতাই, তো দুইটা একসাথে ভালোই চলছে, কারণ শুরু থেকেই তো দুইটার প্রতি আমার মনোযোগ ছিল, সাধনা ছিল, কষ্ট ছিল। গান লিখতে যে কি কোনো প্রতিবন্ধকতা, বা গীতিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কি ধরনের প্রতিবন্ধকতা অনেক ছিল, কারণ এই যে আপনি আগে শুরুতে একটা কথা বলেছিলেন যে যেটা ফোকাস, যে একজন গীতিকার কিন্তু ফোকাস হন না, তাকে অনেকে চিনেন না, এমনও হতে পারে বাংলা ভিশনের নাটকটা চলছে অচিনপুর, নায়ক নায়িকারাই সবচেয়ে ফোকাস হচ্ছে, কিন্তু ওই গানটা যে মজা পাচ্ছেন, মানুষ বিনোদিত হচ্ছে, জানতে চাচ্ছেন না গানটা কে লিখেছেন, হ্যাঁ, বা হয়তো বড়জোর শিল্পী কে গেয়েছেন সেটা আসবে, কিংবা নায়ক নায়িকা কারা অভিনয় করছেন তাদের নাম আসবে, আমরা একটু আড়ালে থেকে যাব। তো সে জায়গায় এই যে বললাম যে প্রচার, আসলে তখন এই যে মানুষ চেনে না সেটাও একটা বিষয়, আবার আমরা যে গান লিখে
একটা বড় চ্যানেলে একটা গান প্রচার হচ্ছে, একটা মিডিয়াতে যাচ্ছে। তো আজকে যে দুইটা কথা বলতে পারছি, মানুষ যখন পত্রিকায় নিউজ হয় আমার নামে হচ্ছে গানটা কে লিখেছেন, তো এই বিষয়ে আধুনিক যুগে এসে গীতিকারদেরও একটা কদর হচ্ছে, সম্মান হচ্ছে। আমাদের এখন কপিরাইট অফিসে আমাদেরও একটা নিবন্ধিত হচ্ছে, গীতিকারের হচ্ছে, এবং গীতিকারদের ছবিও কোনো না কোনো ফেসবুক যুগে আসছে, কারণ এখন অনলাইনের যুগ, অনলাইন মাল্টিমিডিয়ার যুগে আমার ফেসবুক আছে, আমার ফেসবুকে আমি শেয়ার করছি আমার গান। তখন এই অনলাইনের যুগে আমরা এখন প্রচারের আওতায় এসেছি, এটা একটা ভালো দিক। কবিতার হাত ধরে আসলে লেখালেখির যাত্রায় আসা, সেক্ষেত্রে সামনেই আমাদের বইমেলা, তো আমরা কি বইমেলায় আপনার নতুন কোনো বই বা কবিতা? বইমেলায় গীতি কবিতার বইয়ের আশা আছে। আমি 100 গীতি কবিতা, আমার প্রকাশিত গীতি কবিতা নিয়ে আমি রেডি করেছি। আমি কথা বলছি প্রকাশকদের সাথে, তো তারা ইনভেস্টের কথা বলেছেন, তারা ইনভেস্ট করবেন, তাদের সাথে আমার বনিবনা হলে আমি এই বইমেলায় হয়তো আমার গীতি কবিতা, প্রথম গীতি কবিতা জীবনের, যে রুট নাম্বার 1, আচ্ছা, এটা আমার একটা সিডি চয়েসের অ্যালবাম ছিল 2011 সালে। তো আমার রুট নাম্বার 1 গানটা নিয়ে এই নাটক হয়েছে, একটা নাটক নির্মিত হয়েছে, যেটা নাইম সহ অনেকে অভিনয় করেছে, সেটা একটা কোনো না ভালো একটা চ্যানেলে প্রচার হয়েছে। তো আমি চাই রুট নাম্বার 1 বইটা আমরা এই বইমেলায় আমি দেওয়ার খুব আশা করছি। আমি এগিয়ে চলেছি, বাকিটা দেখি যদি স্বপ্ন পূরণ হয় আর কি। পুরোটাই আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গান লেখা কিনা? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেক সময় হয়, আর অনেক সময় আমরা যেমন ওই যে আপনাকে বলেছি পারিপার্শ্বিক অবস্থা থেকে। আমি কখনো মানুষের কষ্ট দেখে গান লিখেছি, কখনো সুখ দেখেও গান লিখেছি। দেখি মানে আমি একটা গান লিখেছি, এই একই সংসারে থেকে দুজনের মিল হয় না, সেটা একটা গান লিখেছি। একই ছাদের নিচে তুমি আমি ভুল বুঝে দুইজনে দুই পথে চলছি, তিলে তিলে অভিনয়ে মরছি। একই সাথে সংসার হয়, একই সাথে খাওয়া দাওয়া হয়, একই সাথে অফিসে যায়, আবার দিন শেষে তারা বনিবনা হয় না, মনের শান্তিটা নাই, কিন্তু সংসার ভাঙতেও পারছে না, সংসার থেকে দূরেও হতে পারছে না। তো এই বাস্তবতা থেকে অনেক সময় গান লিখি। আমি শিশুদের নিয়ে গান লিখেছি, পথ শিশুদের নিয়ে গান লিখেছি, রেড কিসের নিয়ে গান লিখেছি, মানবতার অনেক কাজে আমি যুক্ত আছি, বিভিন্নভাবে লিখি। তো বাস্তবতা থেকে গানটা আসে, বিরহ থেকেও আসে, কখনো আমাকে কেউ দুঃখ দিলেও সেটা গান হয়, এরকম আর কি। বাহ, চমৎকার। আপনার কলমে আরও অসংখ্য শব্দ জমতে থাকুক এবং সেই শব্দ রূপ নিক গানে, আমরা আরও গান উপহার পাই, সেই কামনা। একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল বাংলা ভিশনে আমরা অনেক গীতিকার, সুরকার, নেপথ্যের তারকা যারা আছে, নেপথ্যের যারা মানুষ আছে, তাদেরকে যেমন প্রচার দিচ্ছে, বাংলা ভিশন যেন আরও দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ন্যায় বিচারের মধ্যে সমাজের শৃঙ্খলা লুকিয়ে আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।